বাংলাদেশের ব্যাংকিং অব্যবস্থাপনা এবং পলিসিগত ত্রুটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটিতে মূলত আমি ব্যাংকিং পলিসিগত যে ভুলগুলো বাংলাদেশে ব্যাংকিং সেক্টরে চলছে, সেগুলো নিয়ে আমার নিজস্ব মতামত প্রদান করব এবং যেহেতু আমি একজন আইনজীবী, তাই আইনের দিক থেকেও আমি এটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা যদি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের বর্তমান অবস্থা দেখি, সেটা অত্যন্ত নাজুক। সেটার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা, সেটা হচ্ছে বাংলাদেশে যখন ঋণ দেয়া হয় ব্যাংক থেকে, সেই ঋণগুলো আসলে আহ, পর্যাপ্ত যাচাই বাছাই এগুলো না করে, বরং তদবির কিংবা হচ্ছে প্রভাব অথবা হচ্ছে গিয়ে পরিচিতি, আত্মীয়স্বজন, এ ধরনের বিবেচনাগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে ঋণ প্রদান করা হয়। এক্ষেত্রে ঋণ প্রদান করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় হচ্ছে মর্গেজ সম্পত্তিকে। এখন মর্গেজ সম্পত্তি আমরা যদি ঋণ প্রদান করার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেই, তাহলে সমস্যাটা কি? একটি মর্গেজ সম্পত্তিকে যখন ঋণের সিকিউরিটি হিসেবে বিবেচনা করা হয়ে করে ঋণ দেয়া হয়, সেই সম্পত্তিটির নানাবিধ সমস্যা থাকতে পারে। সেই সম্পত্তিটির ভ্যালু যে কোনো কারণে কমতে পারে। সেই সম্পত্তিটির ভ্যালু আ ঠিক ঋণের যে ইন্টারেস্টটা যে হারে বাড়ছে, সে হারে বাড়তে না পারে। অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। তো এটা একটা বড় ধরনের কারণ। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে গিয়ে যে রাজনৈতিক প্রভাব, প্রতিপত্তি এবং হচ্ছে গিয়ে আম আত্মীয়স্বজনের ব্যাপার, বা অনেক সময় আমরা এই ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও পাই ঋণ আম প্রদানের ক্ষেত্রে, স্যাংশনের ক্ষেত্রে। এটা আরেকটি বড় কারণ। এবং ৩ নাম্বার যে কারণটা, যেটা আমার কাছে সবচেয়ে বেশি মনে হয়, সেটা হচ্ছে বাংলাদেশের ইন্টারেস্ট রেট। বাংলাদেশে ব্যাংকের ঋণের যে ইন্টারেস্ট রেটটা, এটা অনেক বেশি। আমরা ঋণ খেলাপি কমাতে চাই, কিন্তু আমরা যদি ইন্টারেস্ট রেট অনেক বেশি করে রাখি, তাহলে ঋণ খেলাপি কমানোটা কিন্তু খুব কঠিন বিষয়। একজন ব্যবসায়ী তিনি ব্যাংক থেকে একটি লোন নিবেন তার ব্যবসার পারপাসে। কিন্তু সেখানে যদি আমরা 9%, 10%, 13%, 15% করে ইন্টারেস্ট দেই, তাহলে সে ব্যবসার মুনাফাটা কত টাকা করবে এবং সেই ঋণটা কত টাকা কিভাবে পরিশোধ করবে? কোন ব্যবসাটা আছে যে ব্যবসাটাতে মান্থলি 15% এর মতো ইন্টারেস্ট দেওয়ার মতো মুনাফা করতে পারবেন একজন ব্যবসায়ী? আমাদের দেশে তাই আমার মতে ঋণ খেলাপি কমানোর জন্য এই যে ঋণের যে ইন্টারেস্ট রেটটা আমার মনে হয় এটা সিঙ্গেল ডিজিটে নামিয়ে তো আনা উচিতই, বরং হচ্ছে গিয়ে আরো কত কমানো যায় সেটা দেখা উচিত। আর লোন প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তদারকি আরো বেশি জোরদার করা প্রয়োজন। এবং ব্যাংকের যারা শেয়ার হোল্ডার, ব্যাংকের যারা মালিকানা পায়, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের আহ, চারিত্রিক বিষয়-আশয়, তাদের বিরুদ্ধে পূর্বে কোনো অভিযোগ আছে কিনা, এ ধরনের বিষয়-আশয়গুলো বিবেচনা করে তারপরে হচ্ছে আহ, কোনো একটি ব্যাংকের মালিকানা বা ব্যাংকের অনুমোদন প্রদান করা প্রয়োজন। এবার একটু ভিন্ন জায়গাটায় আসি, সেটা হচ্ছে ব্যাংকের ঋণ যখন কেউ পরিশোধ করতে না পারছেন, সেক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে না যে কে আসলেই ইন্টেনশনাল বা ইচ্ছাকৃত ঋণ খেলাপি এবং কে হচ্ছে অনিচ্ছাকৃত ঋণ খেলাপি। আমরা যারা ক্রিমিনাল প্র্যাকটিস করি, তারা খুব ভালো করেই জানি ক্রিমিনাল আইনে হচ্ছে গিয়ে এই যে ইন্টেনশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো এটাও তো এক ধরনের অপরাধ। ঠিক আছে? তো যেহেতু আহ, অপরাধ হচ্ছে, যদি এটা সিভিল নেচারের অপরাধ, কিন্তু তারপরও হচ্ছে আহ, এই যে লোন পরিশোধের ক্ষেত্রে, ব্যাংকের ঋণ আদায়ের ক্ষেত্রে আম, যেই পলিসিটা, সেই পলিসিটা আসলে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। পলিসিগত পরিবর্তন আনা প্রয়োজন এই কারণে যে ব্যাংক কার বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাবে, কার বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যাবে না, সেই বিষয়ে একটা পলিসি নির্ধারণ করা দরকার। আমরা অনেক সময় দেখি যে গরিব কৃষকদের ঋণ পরিশোধ করতে না পারার কারণে তাদের গরু, ছাগল, ঘরবাড়ি অনেক কিছু
আছে যেগুলো হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে যায়। আ কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখি যে যারা ইচ্ছাকৃতভাবে ঋণখেলাপি, অনেক বড়, বড় ব্যবসায়ী তাদের ব্যাংক ধরতে পারে না, ছুঁইতেও পারে না। তো যার কারণে হচ্ছে পলিসিগত একটা পরিবর্তন এক্ষেত্রে ঋণ আদায়ের ক্ষেত্রে একটা পলিসিগত পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা ব্যাংকিং সেক্টরে বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি যে ৫ টা ব্যাংক বিশেষ করে, এর বাইরে আরো ব্যাংক থাকতে পারে। বিশেষ করে যে ৫ টা ব্যাংক, এই ৫ টা ব্যাংকে আমানতকারীরা হচ্ছে মানে তাদের যে আমানতটা রেখেছে ব্যাংকে, সেই আমানতের টাকাটা তারা তাদের চাহিদা মতো পাচ্ছে না। হয়তোবা ব্যাংক তাদেরকে ৫,০০০, ১০,০০০ করে দিচ্ছে। বাট ব্যাংকে অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে তারা ২০ লাখ, ৩০ লাখ, ৫০ লাখ, ১০ লাখ টাকা রেখেছে। তো এখন ব্যাংক থেকে যখন কেউ লোন নিচ্ছে, ঋণ নিচ্ছে, সে যদি ঋণের টাকা পরিশোধ করতে না পারে, ব্যাংক তখন তার বিরুদ্ধে মামলা করতে পারছে। কিন্তু একজন গ্রাহক, সাধারণ একজন মানুষ, তিনি যখন ব্যাংকে তার আমানত রাখছেন এবং সে আমানত তার চাহিদা মতো ব্যাংক যখন তাকে দিতে পারছে না, তখন ব্যাংকের বিরুদ্ধে কিন্তু আসলে তারা আইনগত কোনো ব্যবস্থা নিতে পারছে না। কেন পারছে না? এক্ষেত্রে আইন তাদেরকে কোনো সমর্থন দিচ্ছে না। এই বিষয়টাতেও একটা আইন থাকা প্রয়োজন। একটা আইন আমার মনে হয় সংসদে পাস করা প্রয়োজন। যাতে করে হচ্ছে যে গ্রাহকরা বা আমানতকারীরা তারা তাদের চাহিদা মতো টাকা যদি ব্যাংক থেকে উত্তোলন করতে না পারে, ব্যাংক যদি তাদেরকে তাদের চাহিদা মতো টাকা দিতে না পারে, তাহলে যেন ব্যাংকের বিরুদ্ধেও তারা আ আদালতে মামলা করতে পারে। এর যে কারণে এটা বলা, এটার একটা কারণ হচ্ছে যে তাহলে ব্যাংকের দায়বদ্ধতাটা অনেক বেড়ে যাবে। ব্যাংক আমানতকারীদের টাকা নিয়ে যেন-তেনভাবে খরচ করা, যেন-তেনভাবে ব্যবহার করা, সেই ব্যাপারটাতে ব্যাংকের যারা আ পরিচালনা পর্ষদে থাকবে তারা অনেক সতর্ক থাকবে। এবং তারা যখন সতর্ক থাকবে তখন তাদের এমপ্লয়িরা, তাদের অধীনস্থ যারা আছেন, ব্যাংকের অফিসাররা তারাও তখন অত্যন্ত সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। এতে দুর্নীতি কমবে এবং হচ্ছে গিয়ে যাচাই-বাছাই করে লোন দেওয়ার যে প্রক্রিয়াটা সেটাও অনেক শক্ত হবে। তো ব্যাংকিং সেক্টর নিয়ে আমার নিজস্ব মতামত আমি যেগুলো আজকে প্রদান করলাম, আশা করি আম আ কর্তৃপক্ষ এই বিষয়গুলোকে মনোযোগ দিয়ে দেখবেন এবং ভবিষ্যতে এই বিষয়গুলো আ বাস্তবায়ন হবে এবং ব্যাংক এবং সাধারণ মানুষের সম্পর্কটা স্বাভাবিক হবে। ঋণখেলাপির সংখ্যা কমে আসবে এবং হচ্ছে যে যারা গরিব অসহায় মানুষ যারা মানে অনিচ্ছাকৃতভাবে ঋণখেলাপি হয়েছে, তাদের সাথে কোনো অবিচার হবে না। তারাও ন্যায় বিচার পাবে, সবাই ন্যায় বিচার পাবে এবং ব্যাংকও আমানতকারীদের টাকায় আমানতকারীদের চাহিদা মতো পরিশোধ করতে পারবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।